সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। এই কই তুমি? আমার সাথে দেখা করো তাড়াতাড়ি। আমি এখন রাস্তায় চায়ের দোকানে আছি, আর এখন পেট ব্যথা করতেছে, আমি বাড়ি যাব। সরি। না, একটু দাঁড়াও, আমি আসছি। মামা কে রে? ইশরাত কি বলে? এখানে আসতেছে। ওকে, তবে অপেক্ষা করি নাকি? আমার অনেক কষ্ট হচ্ছে রে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটুখানির মধ্যে ইশরাত এসে হাজির। কি হয়েছে? কিছু না, চলো আমার সাথে। কিন্তু কেন আর কোথায়? যেতে বলছি যাবে, আর কোথায় সেটা গেলেই বুঝতে পারবে। আর কোনো কথা না, চলো। ওকে বলে ওর সাথে রিক্সায় উঠলাম। তোমরা হাঁ করে কি দেখছো? তোমরাও চলো, আর একটা রিক্সায় ফলো করো। ঠিক আছে বলে যেতে লাগলাম। একটু পর এটি হাসপাতালে নিয়ে আসলো আমাকে। ইশরাত এখানে কেন? এই চুপ থাকো, একটু পর বুঝবে। তাই আমি কোনো কথা বললাম না। একটু পরে আমাকে নিয়ে ডক্টরের চেম্বারে ঢুকলো। ওহ মামুনি, তুমি এই ঝিলের কথা বলেছিলে? বাবা। ইশরাত এটা কি তোমার আব্বু? এটাই আমার মেয়ে। কিন্তু আমাকে এখানে আনার রহস্য কি? তুমি চুপ থাকো। একটু পরে ডক্টর আমার হাড়, চোখ, জিভ সব কিছু দেখে আমার জন্য কিছু পরীক্ষা দিল। কিন্তু এসব আমি কেন করতে যাব? কি হয়েছে আমার? সব জানতে পারবে, আগে করে আনো। আমার কাছে টাকা নেই। টাকা লাগবে না, চলো আমার সাথে। বলে চেম্বার থেকে বের হয়ে আসতে দেখি বন্ধুরা সবাই এসে হাজির। এসেছো তবে? না আসার কি আছে? গুড। এই সব পরীক্ষাগুলো করতে হবে, চলো। একটু পর আমার কয়েকটা পরীক্ষা করে নিল আর বললো যে রিপোর্ট আগামীকাল সকাল 10টায় দেবে। এখন রাত 10টা। আমি কি তবে আসতে পারি? যাও, সাবধানে যেও। আর আমি ফোন দিলে দেখা করবে, মনে যেন থাকে। ওকে বলেই সবাই মিলে আমার বাসায় আসলাম। আমার আমার পেটের ব্যথা কিছুটা কমেছে। ওই তোরা বাসায় বলে দে আজ এখানে থাকবি। তাই সবাই বাসায় বলে দিল, আর আমরা সবাই মিলে আমার রুমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু রানীনগর কথা খুব মনে পড়ছিল। যাই হোক, ওর বাবা এসে ওকে নিয়ে গেছে। তাই এত সব না ভেবে সকাল 8টায় ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে আম্মুকে ইশরাতের ঘটনা খুলে বললাম। আম্মু বললো চাপ নিস না। তাই সবাই মিলে খেয়ে দিয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছি। এরই মধ্যে দেখি ধারিলঙ্কায় এসে হাজির। তো যাই হোক, আজ ওকে অসম্ভব সুন্দরী লাগছিল, তাই চোখ সরাতে একটু কষ্ট হচ্ছিল। আর এটা দেখে ধারিলঙ্কা যে কি এক পাগল করা হাসি, পাগল করার মতো। কিন্তু আমি ওর কথা কেন ভাবছি? তো যাই হোক, এবার আমরা সবাই ফোনে গেম খেলতে নিলাম। কখন যে 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। আর ঠিক 12টার সময় ঈশ্বর ফোন দিয়ে কেঁদে কেঁদে গলায় বললো, পারভেজ বলো। দেখা করতে পারবে? কিন্তু কাঁদছো কেন তুমি? কই না তো, তুমি হাসপাতালে চলে আসো। বলেই ফোনটা কেটে দিল। আমি সবাইকে বললাম যে ও কাঁদছে আর আমাকে যেতে বলছে। ওকে দেরি না, চল যাই। চলো। তারপর চল। তারপর রওনা হলাম। 15 মিনিটের মধ্যে পৌঁছেও গেলাম। দেখি ইশরাত বাইরে বসে থেকে কাঁদছে। আমি যেতেই আমাকে জড়িয়ে তুলল। এই ইশরাত, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? কিছু না। বলেই আরও সে কি কান্না। আরে বাবা, হয়েছেটা কি? কিছু না। যেতেই ওর বাবা বললো বসো, তাই বসলাম। বাবা, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে কথাটা, কিন্তু কি করে বলবো বুঝতে পারছি না। মানে কি হয়েছে আপনাদের বলেন। তোমার কিডনি ড্যামেজ খুব হলেও আরো 1 থেকে 2 বছর সময় আছে তোমার হাতে। আর যদি অপারেশন করো তবে ভালো হতে পারো, কিন্তু কি? তোমার জন্য কিডনি ডোনেট করবে কে? আরে আপনি পাগল নাকি? আমি কি যত সব ভুলভাল বলতেছেন। রিপোর্টগুলো নিজেই দেখো। রাখেন তো আপনার রিপোর্ট। বাবা, আমি বলি কি আবারও এর পরীক্ষা করা উচিত। এটা ভুল রিপোর্টও হতে পারে। আমাদের এই হাসপাতালে এই শহরে সবচেয়ে নামকরা, আর যতবারই পরীক্ষা করা হয় রিপোর্ট একটাই আসবে। তাও একবার। ঠিক আছে, চেষ্টা করে দেখো। কিরে, কি হয়েছে? এই
সব ঘটনা খুলে বললাম। বলতে দেখি দাঁড়িলঙ্কা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতেছে আর বলতেছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, আমি তোমাকে আবারও পরীক্ষা করাবো, চলো। এরপর অন্য নাম করে একটা হাসপাতালে গিয়ে পরীক্ষা করলাম, কিন্তু রিপোর্ট 2 ঘন্টা পরে দিবে, তাই 2 ঘন্টা অপেক্ষা করলাম। 2 ঘন্টা পর দেখি ইশরাত, মিষ্টি, প্রিয়া সবাই চলে এসেছে। 2 ঘন্টা পর রিপোর্ট পাওয়া গেল, কিন্তু এটাতেও সেই একই কথা লেখা। তাই সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তাদের ধমক দিয়ে বাসায় গিয়ে আম্মুকে বললাম। আম্মু অনেক কান্না করলো। আমি বললাম, আম্মু এসব বাদ হতো, দেখুন আমি কতটা সুস্থ। কিন্তু কে শুনে কার কথা। পরের দিন আম্মু, আব্বু, পলাশ, মহুয়া সবাই মিলে হাসপাতালে গেলাম। গিয়ে ইরশাদের বাবার চেম্বারে গেলাম আর আমাকে বাইরে যেতে বললো। তাই আমি বাইরে এলাম। বেশ কিছুক্ষণ পর আম্মুরা বের হয়ে আসলো আর আমাকে নিয়ে বাসায় এলো। এসে দেখি সবাই আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই বলতে সঞ্জিত, সিয়াম, সোহাগ, ইউসুফ, মিষ্টি, ইশরাত, প্রিয়া আর ধানিনৌকা। তো বাসায় আসতেই আম্মু ওদের দেখে কান্না শুরু করে দিল। কি হয়েছে আম্মু? অপারেশন করলে ভালো হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু কি? অপারেশন করতে তো অনেক টাকার প্রয়োজন, আর তাছাড়া কিডনি কোথায় পাবো? টাকা নিয়ে চিন্তা করবেন না। হ্যাঁ আম্মু, টাকা নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু কিডনি কোথায় পাবো? এই কি হচ্ছে এখানে? বললাম না আবার কিছু হয়নি। যা তো, তোরা এখান থেকে যা, বাড়ি যা। বাবা, কিডনি না হয় আমিই দিব। মা, তুই চুপ কর। আম্মু, এই মহুয়া চল তো আমরা ভেতরে যাই। পরে ভেতরে আসলাম। তবে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে নেওয়া উচিত। কালকেই, কিন্তু আহা আন্টি, টাকার চিন্তা আপনাকে করতে হবে না। তোমাদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়, সবার কপালে জোটে না। তবে সকাল 10টায় হাসপাতালে আসবেন। এখন আমরা তবে আসি। সবাই চলে গেল। কাল যে কী হবে কে জানে। যাই হোক, যা হবার তা হবে, দেখা যাবে। শুধু শুধু এত চিন্তা করে লাভ নেই। তো যাই হোক, আমাকে তো আর বাসা থেকে বেরোতে দিল না। তাই বাসায় খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ফোন টিভি দিনটা পার করলাম। পরের দিন সকালে উঠে কলেজের কথা মনে পড়লো। কয়েকদিন ধরে কলেজেই যাই না। তাই ইউসুফকে ফোন দিলাম। কিরে, কয়েকদিন ধরে তো কলেজে যাই না, আর যাবি? রাখ তোর কলেজ, আগে বল কেমন আছিস? আজ তোর অপারেশন, আমরা কিছুক্ষণের মধ্যে তোদের বাসায় আসতেছি, কোথাও যাবি না। আচ্ছা আয়। বলে ফোনটা কেটে দিয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও অনেক কান্না করলাম, কিন্তু আমার যে কিছুই করার নেই। একটু পর উঠে ফ্রেশ হতে সবাই এসে হাজির। কিরে, এসে গেছিস তোরা? আমরা সবাই এসেছি। পারভেজ, তুমি খাইছো কিছু? না, এখন সবাই একসাথে খাবো। না, আমরা সবাই খেয়ে আসলাম। ওকে, ভালো। পারভেজ, আর খেয়ে নে। খাওয়াই দাও। তারপর আম্মু খাওয়াই দিল। তো খাওয়া দাওয়া শেষে কেমন জানি মাথা ঘুরতেছে, শরীরটা অনেক দুর্বল অনুভব হচ্ছে আর ঝাপসা ঝাপসা লাগছে, চোখে ঝাপসা দেখছি। তারপর আমি মেঝেতেই শুয়ে পড়লাম একটা সময়। আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম দেখি বেডে শুয়ে, আর আম্মু পাশেই কান্না করছে, আর বন্ধুরা সবাই বাইরে। আম্মু, কাঁদছো কেন? কই না তো। বাইরে থেকে সবাই ভেতরে এসে। পারভেজ, হুম আন্টির কিডনির সাথে তোর কিডনি ম্যাচ করেনি। বাঁচলাম। যাক, আম্মুর কিছুই হয়নি, আর হবেও না। এখন কিডনি কোথায় পাবো? কে দেবে? কিডনি ছাড়া তোমাকে বাঁচানো অসম্ভব। দেখো, পৃথিবীতে সবাই চিরদিন থাকে না, আজ বা কাল মরতে তো হবেই। তবে কেন আমার জন্য অন্যজনের আয়ু কমিয়ে দেবে বলো? তোমরা চিন্তা করো না, সবাই আমার জন্য দোয়া করো, তবেই হবে। তবে এভাবে তোকে ছেড়ে দিতে পারি না। মেনে নিতে হবে। তবে কি কোনোভাবেই? না, কিডনি ছাড়া কোনোভাবেই সম্ভব না। এখন তোরা যা, আমাকে একা থাকতে দে প্লিজ, পরে আসিস তোরা। এটাই ভালো হবে। আম্মু তুমিও যাও, আমার কিচ্ছু হবে না, পরে এসো কেমন? না, আমি তোকে একা রেখে যাব না, আমি তো যেতে পারি না, আমি যে তোর মা। আম্মু প্লিজ যাও না, বললাম তো আমার। আবার এসো। একটু পরে বাসায় পলাশ, মহুয়া একা আছে। মা, ও ঠিকই বলেছে। আর তাছাড়া এর কাছে এত ভিড় থাকা উচিত না। চলেন আমরা যাই, রাতে আসবো আবার। এরপর এক প্রকার জোর করে আম্মুকে নিয়ে সবাই চলে গেল, আর আমার চোখে রয়ে গেল অশ্রু।
তো যাই হোক, একটু পরে দেখি ধানি লঙ্কা মানে নাইমনা আমার ক্যাবিনে আসলো। এসেছেন? হুম আপনার অপেক্ষায় ছিলাম। বলো। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আসলে যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনই আপনার মায়া পড়ে যাই, কিন্তু আমি আমার এই সমস্যার কথাটা অনেক আগে থেকেই জানতাম। আমি চাইনি যে এটা অন্য কেউ জানুক, আর আপনার জীবনটা নষ্ট করারও কোনো অধিকার আমার নেই। আমি চাইলেই আপনার ভালোবাসা গ্রহণ করতে পারতাম, কিন্তু পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি হয়তো আর বেশি দিন, বলতেই আমার মুখে হাত দিয়ে বেঁধে দিল, হাত দিয়ে চেপে ধরলো। দেখো পারভেজ, এসব কথা কোনোদিন বলবে তো খুন করে ফেলবো। আমি বলছি তো কিচ্ছু হবে না তোমার। আমি আসছি তো, দেখো আমি কেমন হাসছি, তুমিও হাসো। হুম, পারভেজ, বলেন। আমরা দুজন যদি বাঁচি তবে একসাথে বাঁচবো, আর যদি না বাঁচি তাহলে একসাথে মরবো। মানে? তোমার কিডনির সাথে আমার কিডনির ম্যাচ হয়ে গেছে। আমি চাই তুমি এটা গ্রহণ করো। না, আমাকে ক্ষমা করে দিবেন। আমি এটা কখনোই হতে দেব না, প্লিজ। পারভেজ, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাছাড়া আমি অন্য কারো হতেও পারবো না। সুতরাং তোমার কিছু হলে আমি আমার নিজেকে যে কে করে ফেলবো নিজেও জানি না। দেখেন, পাগলামি করিয়েন না আমার জন্য। কেন আপনি নিজের জীবনটা নষ্ট করবেন? কেন কেন আপনার সুখ নষ্ট করবেন বলেন? ভালোবাসি তাই। দেখেন, পাগলামি করবেন না। আমি পাগলামি করছি না। আর শোনো, মানুষের দুটি কিডনি থাকে। একটা কিডনি নষ্ট হয়ে গেলে অন্য একটা কিডনি নিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ বেঁচে আছে। আমার জন্য চিন্তা করো না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না, বাসি না। আই হেট ইউ, আই হেট ইউ। আমি ভালোবাসতে বলছি নাকি? নাও, এটা খেয়ে নাও। কি এটা? চোখে কি কম দেখো নাকি? দেখছো না এটা ওষুধ? নাও, হা করো। এক প্রকার জোর করেই খাওয়ালো, আর খাওয়ার পর আমার মাথাটা কেমন জানি ঝিম ধরে এলো। আর কিছু মনে নেই, মনে হলো ঘুমিয়ে পড়েছি। যখন ঘুমালো তখন দেখি আমার পাশে একটা নার্স দাঁড়িয়ে আছে, আর পাশেই একটা বেডে নাইমনা শুয়ে আছে। আর আমি তাকাতেই সে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। রুমের মধ্যে আমরা তিনজন মাত্র, আমি, নাইমনা মানে ধানি লঙ্কা আর নার্স। তো নার্স বাইরে চলে গেল, আর একটু পর ডাক্তারকে নিয়ে আসলো। অভিনন্দন, আর কোনো চিন্তা নেই। যার পাশে এমন একটা মেয়ে আছে তার কিসের চিন্তা? মানে কি বলতেছেন? আমার অপারেশন হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, আর কিডনি এই মেয়েটা দিয়েছে। আমি এখন কি বলবো বুঝতেছি না, তাই উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এখনো সুস্থ হয়নি, ওর বিশ্রামের প্রয়োজন। ওকে ঘুমের ইনজেকশন দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিচ্ছি, কিন্তু মা তোমারও এখন বিশ্রামের প্রয়োজন। তোমাকেও যে একটা দিতে হবে। জি, যেটা ভালো হয়। তারপরে আমাকে ইঞ্জেকশন দিয়ে দিল এবং তাকেও দিয়ে দিল। এরপর আমি ধানি লঙ্কার দিকে তাকিয়েছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে কেউ কাছে, তাই উঠলাম আর দেখি আম্মু ধানি লঙ্কাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছে, আর ধানি লঙ্কা চুপ করে আছে। তার মানে কি নাইমনা মারা? না না না, আমি এসব কী ভাবছি? ও মারা যাবে কেন? দেখ, কেন জানি না নিজের অস্থির লাগছে, কি করব বুঝতে পারছি না। তাই উঠে বসলাম। শরীরটা আগের থেকে অনেক ভালো, এখন মনে হয় আমি পুরোপুরি সুস্থ। কিন্তু ধানি লঙ্কা, আম্মু তো আমাকে এখনো দেখেনি, কি করব বুঝতে পারছি না। আম্মু? বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আম্মু, আমি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু ও মেয়েটা তোকে অনেক ভালোবাসে রে। নাইমনা? কাছে যা। ঠিক আছে। কাছে গিয়ে ওর কপালে হাত দিলাম, সাথে সাথে আমার হাত জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো তো? ঠিক আছে। তবে এমনটা কেন করলেন? ভালোবাসি যে। কিন্তু আমি তো বাসি না ভালো। সেটা আমি তোমার ডায়েরি পড়ার পরেই জেনেছি। মানে কি বলছেন আপনি? সত্যি। কি আর করবো পাগলিটাকে নিয়ে, তাই কপালে আলতো করে একটা চুমু দিলাম। ও আমাকে জড়িয়ে দিল। এই পাগলি ছাড়ো, আম্মু আছে তো? না না, সমস্যা নেই আম্মু।
আছে তো, কি হয়েছে? মামা তুই ঠিক আছিস তো? হুম। পারভেজ, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা কেউ কিডনি ম্যানেজ করতে পারিনি। তুই চিন্তা করিস না, আমরা সবাই আছি, কিছু একটা তো হয়ে যাবে। আমরা কেউ কিছু বললাম না। একটু পরে ডক্টর এলো, কি জানি দেখলো, দেখে বলতেছে কালকে আমার ছুটি, আর কিছুদিন দেরি হলে অনেক ক্ষতি হতে পারতো। ইনশাল্লাহ কোনো ভয় নেই এখন। সবাই একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। মানে অপারেশন ছাড়াই কি করে সম্ভব? মামুনি অপারেশন তো হয়ে গেছে। কিন্তু বাবা, অপারেশন করতে তো কিডনি প্রয়োজন, আর ওর আম্মুরটা তো ম্যাচ করলো না, তবে ডোনেট কে দিল? নাইমনা দিয়েছে। বলেই ডক্টর চলে গেল। ইশরাত গিয়ে নাইমুনাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এক একে প্রিয়া, মিষ্টি সবাই তাকে জড়িয়ে ধরে কান্না করতেছে, আর ইউসুফ, সিয়াম, সানজিদ, সোহাগ এরা আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। তো যাই হোক, আম্মু এখন কাছে না, একটু একটু হাসছে। এরই মধ্যে একটা নার্স এসে বলতেছে আপনারা এখন যান, কাল সকালে এসে নিয়ে যাবেন। বলেই নার্সটি চলে গেল। তারপর সবাই একটু দুষ্টুমি করে চলে গেল। তো যাই হোক, আম্মু বাদে এখন রুমে আমি আর নাইমুনা মানে ধানিরঙ্কা আছি। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে গেলাম মা। বলো তুমি কি চাও? ছি মা, এসব কি বলছেন? রনি তো আমি আপনার কাছে। মানে? মানে কিছু না, এখন আপনি বাসায় যান, কাল সকালে সবাই মিলে আসবেন, আমি আছি ওর পাশে। না আম্মু, যাবে না। আর ও নিজেই তো একটা রোগী, আর আমাকে কি দেখবে? তুমি চুপ থাকো। আচ্ছা মা, বাসায় পলাশ, মাহু আর বাবা আছে, ওদের কি কিছু খেতে হবে না? রান্না করেছেন? হ্যাঁ, আমি রান্না করেই এসেছি, আর তোমাদের জন্য খাবার সাথে করে এনেছি, এই যে। বলতে ভুলে গিয়েছিলাম। তবে খাইয়ে দাও না প্লিজ। হ্যাঁ, অবশ্যই। তারপরে আম্মু আমাদের দুজনকে খাইয়ে দিয়ে চলে গেলেন। এখন এই ক্যাবিনে আমরা আমাদের দুজন, আর কেউ নেই। রাত এখন 10টা বাজে। বলছিলাম যে হ্যাঁ বলো, রাগ হচ্ছে নাকি মায়ের আদরে ভাগ বসানোর জন্য? না, আসলে তা না। তবে তবে কি? স্যার কি জানেন যে তুমি আমাকে কিডনি দিয়েছো? জানলে কি আর দিতে দিত নাকি? মানে মানে বাবা এখনো জানে না যে আমি তোমাকে কিডনি দিয়েছি, তবে জানলে এখন আর কোনো সমস্যা নেই। দাঁড়াও, বাবাকে একটু ফোন করি। এটা কিন্তু ঠিক করেননি, আমার আপনার উপর অনেক রাগ হচ্ছে। ওলে বাবুটা আমার রাগ করেছে। বলেই স্যারকে ফোন দিয়ে বলে দিল যে মানে আমার অপারেশন হয়ে গেছে, আমি এখন সুস্থ আছি, আর কাল ছুটি পাবো। ওর পাশে কেউ নেই, মানে আমার পাশে কেউ নেই, তাই সে আজ আমার পাশে আছে। এইটুকু বলেই ফোনটা কেটে দিল। আচ্ছা, আমি ঘুমাবো, ঘুম ধরেছে। সত্যি? হুম। তো ঘুমাও। ঘুম আসছে না। এই একটু আগে না বললে যে ঘুম পেয়েছে? হুম। তবে ঘুমিয়ে পড়ো। কোলবালিশটা আমাকে দাও। না, হবে না, এটা দিতে পারবো না। দাও না। চুপচাপ ঘুমাও, চোখ বন্ধ করে। চোখ খুললে খবর আছে। ওকে। একটু পরে অনুভব করলাম কেউ আমার পাশে শুয়ে আছে। এরপর ও আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চুপ করে শুয়ে আছে, তাই আমি ওর চুল বুলিয়ে দিলাম। এই তুমি এখনো ঘুমাও নাই কেন? বলেই বুকে আস্তে আস্তে কিল মারতে লাগলো। আমিও কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম। ও আর কিছু বলো না, এভাবেই ঘুমিয়ে পড়লাম। কাল সকালে বাসায় যাব। তো যাই হোক, কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে, আর পাগলিটা এখনও আমার বুকের উপর একটা পিচ্ছির মতো করে ঘুমাচ্ছে। কিন্তু আমি এখন ওকে জাগাবো কি করে? অন্যদিকে 1 নাম্বারও চাপ দিচ্ছে। কি করব বুঝতে না পেরে ওকে আস্তে করে পাশে সরিয়ে দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওই, এই উঠো, সকাল হয়ে গেছে। চুপ করে থাকো, ঘুমাতে দাও। আর ঘুমাতে হবে না, চোখ খুলো, দেখো আমার অবস্থা শেষ। কই, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? ঠিক আছে, একটু সরো, আমার এক পেয়েছে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, পরে করো। ওই দেখো, দরজায় কে জানি আসছে, দরজা খুলো। না, আমি পারবো না। আরে বাবা, যাও তো।
বলেই ওকে তুলে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে দেখি দাড়ি লঙ্কা এক প্রকার রেগে আছে। চোখে কিছু পড়েছে নাকি? চোখ এত বড় বড় করে লাগছে যে? বড় বড় করে রাখছে কেন? মানে? না কিছু না। রেগে আছে নাকি? তাতে তোর কি? যা ভাগ, আমার সাথে কথা বলবি না। কেন? আমি আবার কি করেছি? মিথ্যা কথা বললি কেন? ছাড়ছিলে না তাই। ও আচ্ছা, আমি ধরলে তোমার কষ্ট হয় তাই না? হুম। ওই তুই কি বললি? আবার বলতো। দাঁড়া দেখি তোর কেমন কষ্ট হয়। বলেই ঝাঁপিয়ে পড়লো আমার উপর। কালকে যে অপারেশন হয়েছে তার কোনো খেয়ালই নেই। দেখেন, এভাবে শিশু নির্যাতন করলে কিন্তু আমি আম্মুকে বলে দিব। এই এই 1 মিনিট, কি বললে তুমি মিশু? আর কাকে বলে দেবে আম্মু? দাঁড়াও বলাচ্ছি। বলেই বালিশ দিয়ে আমাকে মারতে নিল। আমি খাটে শুয়ে আর ও আমার উপরে আমাকে মারতেছে। বলতে বলতে দরজায় কে জানি নক দিল। সেটা ধারি নকা শুনতে পেরে একদম শান্ত হয়ে দরজা খুলে দিল। দেখলাম ইশরাত এসেছে। আরে ইশরাত, তুমি এত সকালে? কেমন আছো? সব ঠিক আছে তো? ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু কিসের জানি একটা শব্দ হচ্ছিল। কিসের সেটা? কিসের আবার? ও আমাকে সারাদিনই বকে, তাই। ও, তো তুমি কেমন আছো? দাঁত পিষে ভালো। রেগে গেছে মনে হয়। জানো, আজ সারা রাত আমার ঘুম হয়নি। কখন যে সকাল হবে সেই অপেক্ষায় ছিলাম। যাই হোক, তুমি ভালো আছো দেখে অনেক ভালো লাগলো। তো খেয়েছো কিছু? এসব আদিক্ষেতা দেখে গা জ্বলে। কথা বলতেছে বলো, হাত ধরার কি আছে? না, কেন, কি হয়েছে? আমি কি ওর কেউ না? এত জ্বলছে কেন? আপনাদের ঝগড়া কি শেষ? না, আসলে এখনো কিছু খাওয়া হয়নি তো। এত সকালে খাবার কে দেবে? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তো তোমরা থাকো, আমি এখনই খাবারের ব্যবস্থা করছি। বলেই বাইরে চলে গেল। তুমি কি খাবে? বলে দিলি তো হতো। কথা শেষ করে যেই না ওর দিকে তাকিয়েছি, আর আমার গলা মনে হয় শুকিয়ে গেল। এমন রেগে আছে যে এক্ষুনি আমাকে গিলে খাবে। তাই মনে মনে আয়াতুল কুরসি পাঠ করছি। ওদিকে কি বিড়বিড় করছিস? না মানে মানে আয়াতুল কুরসি। চুপ, একদম চুপ। মেয়েদের স্পর্শ খুব ভালো লাগে তাই না? কি? না 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 না, আমি কিছু বলিনি। কি করব, এখানে একা একা থাকলে জীবন শেষ। তাই ফোন দিয়ে সাজিদকে একটা SMS পাঠালাম যে তাড়াতাড়ি যেন আব্বু আম্মু সবাই এখানে চলে আসে। ওই কার SMS পাঠাস? না, কিছু না। এখন আমার কি ইচ্ছে করছে জানিস? আমি কিছু না বলে ওর কপালে একটা চুমু দিলাম। ধানি লঙ্কার ঝাল তো মনে হয় আরো বেড়ে গেল। আমি যে কত চাপে আছি বলে বোঝাতে পারবো না। বলতে বলতে এর সাথে সে হাজির। যাক, একটু ভরসা পেলাম। এতক্ষণ লাগে নাকি খাবার নিয়ে আসতে? বলেই ধানি লঙ্কার দিকে তাকালাম। দেখি ঝাল মনে হয় পুরোই না। কোথায় দেরি করলাম? আচ্ছা বাবা, তাও সরি। এখন তাড়াতাড়ি খেয়ে নাও। ওই মেয়ে খাইয়ে দেবে? সরি বাবু, আমি পারবো না। ঈশাদ খাইয়ে দাও, আমি হাত মাখাবো না। সেটাই ভালো। তো কি এনেছো? এই তো নুডলস আর খিচুড়ি। আচ্ছা, খাইয়ে দাও। নাইমো না, নেও, তুমিও নেও। কি হলো, নাও। ইশরাত, তুমি কি খেয়েছো? না, খেয়ে নেব। তুমি খেয়ে নাও। হ্যাঁ, পারভেজকে খাইয়ে আমি খাচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাও। ওকে, তোমার ইচ্ছা। আর শোনো। হ্যাঁ বলো। এর প্রতি এত আলকাপ্রীত দেখাতে হবে না, কেমন? ও দেখাবে না তো কে দেখাবে? তুমি চুপ করো। শোনো, সন্দেহ করা ঠিক এতটা না। আর ওর জন্য আজ আমি বেঁচে আছি। ও যদি আমাকে না আনতো তখন? আরে না, নাইমোনা যদি কিডনি ডোনেট না দিত তবে জানি না কি হয়ে যেত।
আর শোনো, আমরা শুধু ফ্রেন্ড, আর আমরা তো পাশে থাকতেই পারি। এতে যা মনে করার করতে পারো। কিন্তু আমার কেমন কেমন জানি লাগছে। তা তো লাগবেই, এটা স্বাভাবিক, এটা তো মানতেই হবে নাকি? নাও খাওয়া শুরু করো। বলে দুজনে আমাকে খাইয়ে দিল, আর দুজনকে খাইয়ে দিল। মানে মানে তো বুঝতেই পারছেন, পরে বোঝাতে হবে না আর। তো যাই হোক, খাওয়া শেষ করে আমরা তিনজনে মিলে বসে আছি। এরই মধ্যে আম্মু, আব্বু, বন্ধুরা, পলাশ, মহুয়া, স্যার সবাই চলে এলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি। তো বাবা, তোমার এত কিছু হয়েছে আমাকে জানোনি কেন? আর শুনলাম নাকি কিডনি লেগেছে, তো ডোনেটটা কে করলো? মানে কিডনিটা কে দিল? স্যারের মুখে এটা শুনে আমরা সবাই চুপ। আব্বু, আমি। মানে আগে হ্যাঁ, উনিই দিয়েছেন। আপনি কেন নিয়েছেন আমাকে? একটাবার জানিয়েছিলেন যদি কিছু হয়ে যেত। আব্বু, যদি ওর কিছু হয়ে যেত তখন আমি একা কি করে বাঁচতাম? আর আমার জন্য যদি দুজনই বেঁচে যায় তাহলে সমস্যা কোথায়? ছি ছি ছি, মা এসব কি বলছিস? আমি কি কখনো তোরে আবদার ফেলে রেখেছি? আর আমাকে বলতে পারতি, আমি না হয় কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিতাম। যা হবার হয়ে গেছে, এখন আমরা দুজনই সুস্থ আছি, এসব বাদ দাও। সেটাই ভালো। হ্যাঁ, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে। চাইলে আজকে বাসায় নিয়ে যেতে পারেন। তা তো বুঝলাম, কিন্তু কোনো ঔষধপাতি? হ্যাঁ, অবশ্যই আমি লিখে দিচ্ছি। এগুলো নিয়মিত 2 সপ্তাহ খাওয়ালে কোনো ভয় নেই। আর এখন নার্সকে পাঠিয়ে দিচ্ছি, ওটা খাওয়ার পর দুজনে খেয়ে নেব। আব্বু, আমরা একটু আগে খেয়েছি। তবে আমি পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নাও। একটু পরেই দুজন নার্স ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। তো যাই হোক, এখন মোটামুটি আমি অনেকটাই সুস্থ। তো সবাই এখানেই যেহেতু, তাই সবাই একসাথে বাসায় যাব। ঠিক তাই কথা মতো দুপুরের দিকে বাসায় চলে আসলাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা, গল্প, মাস্তি করে যে যার মনে বাসায় চলে গেল। এভাবে 4টা দিন কেটে গেল, কিন্তু ধানি রঙকে একটি বারও ফোন দেয়নি, আর দেখতেও আসেনি। মেয়েটা কিছু হয়নি তো? এমন অনেক চিন্তা মাথার ভিতর ঢুকে বসলো। কি করবো বুঝতে না পেরে স্যারকে ফোন দিলাম। স্যার বলল সে তো ঠিকই আছে আর অনেক হাসি খুশি আছে। এটা শুনে মনে কিছুটা হলেও আশ্বাস পেলাম, কিন্তু ওকে দেখতে খুবই ইচ্ছে হচ্ছিল। আর কলেজেও যাওয়া হয় না বেশ কিছুদিন ধরে, তাই ঠিক করলাম কালকে কলেজে যাব। আর তাই একে একে সবাইকে ফোন করে জানালাম সবাই যেন তাড়াতাড়ি বের হয়ে আমার বাসায় আসে। আমি ধানি লঙ্কাকেও অনেকবার ফোন দিয়েছি, ও ফোন তোলেনি, আবার কেটে কেটে দিয়েছে। অনেক সময় ব্যস্ত পেয়েছি। তো যাই হোক, এইসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই। সকালে মহুয়ার কণ্ঠে ঘুম ভাঙলো। ওঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ইউসুফ, সিয়াম, সোহাগ, ইশরাত সবাইকে ফোন দিলাম একে একে। দিয়ে ধানি লঙ্কাকে ফোন দিলাম, ও কেটে দিচ্ছে, তাই আর বিরক্ত করলাম না। যাই হোক, মহুয়াকে নিয়ে একটু মজা করতে করতে সবাই দল বেঁধে এসে হাজির। তো সব হারামিনে মিলে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। আমাদের বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ বাসা থেকে কাছে, আর আমরা অনেকজন আছি, তাই হেঁটেই গল্প আর হাসি ঠাট্টা করতে করতে 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কলেজে। কলেজের ভিতর ঢুকতেই দেখি প্রিয়া একা দাঁড়িয়ে আছে। আমাদের সবাইকে আসতে একসাথে ঢুকতে দেখে ও কাছে এলো। পারভেজ,